প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন রঙিন পাতায়। আমি শ্রাবণ্য আছি এবং আমার সাথে রঙিন পাতার রঙিন সময়ে স্মৃতি রোমন্থন করতে দুজন প্রিয় মানুষ, প্রিয় তারকা। তারা হচ্ছেন কণ্ঠশিল্পী আগুন এবং সেই সাথে আছেন সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। দুজনকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আগুন ভাই, কি বলবো, আপনার সাথে তো অনেক আড্ডার অনেক বিষয় আছে, কিন্তু আমি মানিক ভাইয়ের কাছে ফার্স্টে জানতে চাইবো যে আগুন ভাইয়ের সাথে আমি যতটুকু জানি যে আপনার সম্পর্ক শুরু হচ্ছে 10 বছর আগের। সেই ইন্টারভিউর কথা কি মনে আছে? প্রথম সাক্ষাৎকারটার সাথে 10 বছর না, তার আরো খানিকটা বেশি হবে, 11-12 বছর হবে। সেই সময় আমি আগুন ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। হয়তো আগুন ভাইয়ের মনে থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ শত শত সাক্ষাৎকারের ভিড়ে এইভাবে পচাচ্ছিস কেন রে ভাই? না না না, আচ্ছা, আমি যে সাক্ষাৎকার নিয়েছিলাম, আগুন ভাইকে ফোন দিলাম যে ভাইয়া আপনার সাক্ষাৎকার নেব। তখন বললেন যে বাসায় চলে আয়। তখন মগবাজারে বাসা ছিল। পরে তো আবার আগুন ভাই নিজের বাসায় উঠলেন। সন্ধ্যায় আমরা খুব চমৎকার আড্ডা দিলাম। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, সম্ভবত বর্ষাকাল ছিল, ঝিমঝিম বৃষ্টি। চিড়া মুড়ি খাচ্ছিলাম, আর মুড়ি খাচ্ছিলাম। খেতে খেতে আড্ডা দিতে দিতে অনেক কথা। বিশেষ করে আগুন ভাইয়ের মধ্যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যে গানগুলো গেয়েছেন, মানে যে দশকে 90 দশকের পরে প্রত্যেকটা ফিল্মের গান জনপ্রিয় হয়েছে এবং মানুষের মুখে মুখে। আমরা যদি 100 বছরের প্লেব্যাকের হিস্ট্রি তৈরি করি, তাহলে ওইখানে প্রথম সারিতে আগুন ভাইয়ের নাম থাকবে, লিজেন্ডারিদের সঙ্গে। তো আগুন ভাইয়ের সঙ্গে যখন কথা শুরু হয়, তখন তো শেষ হওয়াটা খুব কঠিন ব্যাপার। সেই সময় প্রথম ইন্টারভিউর ক্ষেত্রেও এরকম হয়েছিল, অনেক রাত হয়ে গেছে। তারপরে আগুন ভাই বললেন যে প্রথম পরিচয়টাই খুব স্পেশাল হয়ে গিয়েছিল, যে লাইক সেজন্যই কিন্তু আজকে আমরা দুজনকে একসঙ্গে পাচ্ছি। মানুষের সাথে মানুষের মিশতে তো আসলে সময় লাগে না, লাগে হচ্ছে এই জায়গাটা ক্লিক করতে সময় লাগে না। এক্স্যাক্টলি, আসলে মানে ওর সাথে আমার কি মিলেছে তা আমি জানি না, কিন্তু ওর সাথে আমার কি জানি মিলেছে। এবং কি জানির জন্যই কিন্তু আমরা আজকে দুজনকে এভাবে পাচ্ছি। মানে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু অদৃশ্য একটা সম্পর্ক, সেটা ভালোবাসার। আগুন ভাই অগ্রজ, আমরা তার অনুজ, সেই হিসেবে একটা ভালোবাসার বিনি সুতোর বন্ধন তৈরি হয়ে গেছে। আগুন ভাই, মানিক ভাই কিন্তু বললেন যে আপনার কি তার ভালো লাগে, প্রথম পরিচয় সেই বৃষ্টি থেকে শুরু করে চিড়ামুড়ি পর্যন্ত উনি মনে রেখেছেন। আপনার স্মৃতিতে যদি আমি বলি যে আমিরুল মোমিনিন মানিক, তার কোন স্পেশাল দিকগুলো আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে? আমিরুল মোমিনিন মানিক ইজ আ ভেরি গুড বয় টু মি। হি স্পোক স্ট্রেট, এটা সবচেয়ে তার পজিটিভ সাইড। ও সোজা কথা বলে, বিশেষ করে আগুন ভাইকে যখন পায় ওর আর কোনো টেনশন নাই তখন। আগুন ভাই তো সাহসের বাতিঘর। আগুন ভাই থাকলে, পেছনে যদি আমরা থাকি, তাহলে তার ভয় নেই, নির্ভয়। তখন অনেক কথা মন খুলে বলা যায়। হি ইজ এ নাইস ম্যান। ও অনেক ভালো গান গায়, এটা আমরা জানি, লেখে। তো তার গাওয়া গান তো আমরা শুনেছি, কিন্তু সেটা শুনেছি, কিন্তু তার সম্বন্ধে নতুনত্ব যেটা বলা যেতে পারে, কয়েকদিন আগে ইউটিউবে সে একটা কন্টেস্ট করেছে। ইয়েস, দ্যাট ওয়াজ লাভলি অ্যান আইডিয়া। স্টার ভয়েস কন্টেস্ট 2018, এত চমৎকার একটি উদ্যোগের সাথে আপনি ছিলেন। হ্যাঁ, সেটা আমরা শুনতে চাই। স্টার ভয়েস কন্টেস্ট মানে তোর মাথায় আসলো কিভাবে? হঠাৎ করে আমি বাসায় বসেছিলাম, কম্পিউটারের পিসিতে আমি ইউটিউবের মধ্যে নানা ধরনের ভিডিও দেখছি। হঠাৎ করে চিন্তা এলো যে ইউটিউবে তো নানা ধরনের কিছু হচ্ছে, কিন্তু তরুণদের জন্য কিছু হচ্ছে না, একদম তরুণদের প্ল্যাটফর্ম করে দেয়া। এরপরে আমি চিন্তা করলাম যে এনটিভি থেকে শুরু করে চ্যানেল আই, অন্যান্য টেলিভিশন নানা ধরনের রিয়েলিটি শো করছে, কিন্তু কেউ ডেডিকেটেডলি ইউটিউবে কিছু করছে না। আর ইউটিউব এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে আমেরিকার সান ফ্রান্সিসকোতে কেউ আছে, বা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে বসে আছে, সেও যদি ক্লিক করে ইউটিউবে গিয়ে যে কোনো বিষয় কিন্তু পেয়ে যাচ্ছে। তো আমি কেন এই সুযোগটা কাজে লাগিয়ে তরুণদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেব না? চমৎকার উদ্যোগ। এবং এটার সঙ্গে আমি চিন্তা করলাম যে আমারও কিছু গান বাংলাদেশে ছড়িয়ে গেছে, এর সঙ্গে যুক্ত করতে যাই। আগুন ভাই আমার 4টা লেখা সুর করা গান গেয়েছেন, 4টা, মানে ইতোমধ্যেই এই সম্পর্কের সময়সীমার মধ্যে। তো তখন আমি উদ্যোগ নিলাম যে এইরকম একটা প্রতিযোগিতা করা যায়। প্রথমে ফেসবুকে লিখলাম, তারপরে দেখলাম ভীষণ সাড়া। পরে ইন্টারনেটে এইটা পোস্টিং করে দিলাম, ছেড়ে দিলাম যে তরুণরা তোমরা এখানে অংশগ্রহণ করো। 1925টি ভিডিও গান সেখানে পড়েছিল। 1925, এবং আমরা জানি যে অনুপ্রেরক হিসেবে হচ্ছে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা ছিলেন এখানে। নিঃসন্দেহে সেখানে আগুন ভাইও একটা অন্যতম অনুপ্রেরণা, কারণ সেটার যখন গ্র্যান্ড ফিনালে হলো, আগুন ভাইয়ের
সপ্রতিভ উপস্থিতি এবং পুরো অনুষ্ঠান জুড়ে আগুন ভাই ছিলেন। আগুন ভাই কখনো এইভাবে কিন্তু অনুষ্ঠানে বসে থাকেন না, একদম গান করলেন, নবীনদের উদ্দেশ্যে কথা বললেন এবং শেষ সময়ে আমি অবাক হয়ে গেলাম, আগুন ভাই মানে বোম ছেড়ে দিলেন স্টেজে। সেই বোমটা আমি আবারও চাই, আগুন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই সেই বোমটা ওই বলুক। আচ্ছা মানিক ভাই, আচ্ছা আগুন ভাই, আপনি সেই স্টেজে স্টার ভয়েস কন্টেস্টের স্টেজে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন এবং সেখানে আমি রাজনীতির গন্ধ পেলাম। আপনি কি রাজনীতি নামছেন নাকি? ইনশাআল্লাহ, আমার ইনশাআল্লাহ প্রশ্নটা ওই দিক থেকেই। হ্যাঁ, কারণ হচ্ছে রাজ্য পরিচালনার জন্য যেই নীতি উহাকে বলা হয় রাজনীতি। রাজনীতি রাজনীতি করিবার অধিকার এই দেশ, এই মাটির প্রতিটি মানুষের আছে, অবশ্যই নিঃসন্দেহে আছে। কিন্তু সবাই কেন পলিটিক্স করবে? না, এই দেশের 99% মানুষ 3 বেলা পেট ভরে খাবে, দাবে, ঘুমাবে, আকাশ দেখবে, বাতাস দেখবে, আর ওই 1% লোক কলকাঠি নাড়বে। আচ্ছা, সেই কলকাঠি যারা নাড়ছে, ওকে, তারাই তো রাজনীতিবিদ। যেরকম আমি আমার একটা অনেক বড় আশা যে আমি নেক্সট মেয়র ইলেকশন করব। কোন দল থেকে? কংগ্রাচুলেশন। কোন দল থেকে করব সেটা আমি জানি না। আপনি কি প্রথম বললেন মিডিয়ায়? আমি মিডিয়ায় এত বড় করে প্রথম মানে এত বললাম, ডিটেইলস আমরাই ফার্স্ট জানলাম। ওকে, আমার একটা স্কুল আছে, ওর নাম শ্রুতি। ওখানে আমাদের ওই যেই কলেজের আন্ডারে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেখানে আমাদের 3000 বাচ্চা। তো আমি আমাদের ল্যাবের যিনি চেয়ারম্যান স্যার, ওনাকে আমি বললাম যে স্যার একটা কাজ করি না কেন আমরা, চলেন যে এই 3000 বাচ্চার থেকে 100 বাচ্চা আমাকে দেন, যেগুলি ড্রাগ অ্যাডিক্ট রিকভারি, যারা এখন আর ড্রাগ নেয় না, এরকম 20টা বাচ্চা আমরা খুঁজে দেন। সব খুঁজে আমাদের প্ল্যান হলো ধানমন্ডিতে একটা মজে যাওয়া ড্রেন আছে। ওকে, আমাদের প্রথম কাজ হলো একটা মেয়র, তার কাজ কি? শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা। কেউ যদি না করে আমি আগুন যাব সেখানে ময়লা পরিষ্কার করতে। ওয়াও, ফ্যান্টাস্টিক। পরেরটা পরে, এই আগুন এই ভিশন নিয়ে সেখানে যাবে যে খাল আপনারা যতদূর দখল করেছেন আমি তাদের শত্রু নই। গভর্নমেন্টের ব্যাপার, অসাধারণ শুভকামনা আগে থেকেই, সেটা গভর্নমেন্টের ব্যাপার। সো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ভাই যতটুক ড্রেন ফাঁকা আছে ততটুক দিয়ে আগুন পানি ভাসায় দিবে। তারপরে আর কি কি দিবেন জনগণ? আমি বললাম আর কিছুই দিব না, এটাকে করি। এটা করতে পারলেই অনেক কিছু করা হবে ঢাকাবাসীর জন্য। একটা কাজ হোক না, তারপরে মানুষজন বলুক যে না না এই লোক তো মানে কাজের কাজই করতেছে, টাকা পয়সা চুরি করে না, কিছু না, অমুক না তমুক না, 2 রকম কথা বলে না। পরেরটা পরে বাস। আমি অনেক বড় করে আমার ইলেকশনের কথা বলে দিলাম। আল্লাহর কাছে আমি চাই আল্লাহ যদি আমাকে আমার এই সোনার দেশটাকে সার্ভ করার সামর্থ্য দেয়। আমরাও চাই যে সব সময় শুভ কাজগুলো, ভালো কাজগুলো এত চমৎকার ওয়েতে এত চমৎকার মানুষরা করুক, যেন আমরা সবসময় পাশে থাকতে পারি। ওয়েল, সেখান থেকে আবার আমাদের অনুষ্ঠানে চলে আসি। মানিক ভাই, আপনি একটু আগেই বললেন যে স্টার ভয়েস কন্টেস্ট 2018-এ আগুন ভাই আপনার গান করেছিল, 4টি গানের কথা বললেন। এটা তো খুব রিসেন্ট। স্টার ভয়েসে করেননি, এটা বিভিন্ন অ্যালবামে করেছেন। ভিডিও কি সেই গানগুলো কি নতুন করে আমরা এখানে পেয়েছি নাকি? না, স্টার ভয়েস কন্টেস্টের গ্র্যান্ড ফিনালে তিনি কথা বলেছেন এবং তার গান গেয়েছেন। আগুন ভাইয়ের 2টো বিখ্যাত গান গেয়েছেন সেখানে। তো আপনার সুর এবং আপনার গানে কবে লাস্ট কণ্ঠ দিয়েছেন আগুন ভাই? সেটা সম্ভবত 9 সালে, 2009। এত আগে? এটা আমার প্রশ্ন। আমার তো মনে হয় যে সাভারে আপনি শুটিং করলেন, গিটার নিয়ে গিয়েছিলেন সাভারে। হ্যাঁ, কালা কইতরে না, মাগো তুমি কেমন। ওহো, এটা দারুণ গান। আর কালা কবুতর, সেটা আপনি উত্তরায় করেছেন শুটিং। আচ্ছা 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 আচ্ছা, এই গানটা চলেন। হ্যাঁ, আমরা শুনি একটু, দুজনের কণ্ঠেই শুনি, দুজনকে মিলেই। মাগো তুমি কেমন আছো সোনার বাংলাদেশে, আজও কি মা কাছো তুমি আমায় ভেবে বসে, মাগো তুমি কেমন আছো সোনার বাংলাদেশে, আজও কি মা কাছো মাগো আমায় ভেবে বসে।
চমৎকার। মানে এটা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি গিয়েছিলেন, বর্তমানে কি হচ্ছে, একজন মা অপেক্ষা করছেন দেশে কি হচ্ছে, এই অন্যায় অনাচারগুলো দেখে প্রতিবাদ করছেন মা, তার সন্তানের কথা মনে করছেন, সন্তানকে আহ্বান করছেন। সমসাময়িক, যদিও 2009 এটা গানটা, মানে আমাদের অসঙ্গতিগুলো তো চলমান, এক্স্যাক্টলি এখনো সেটা সমসাময়িক, এবং হোপফুলি সমসাময়িক যেন পরবর্তীতে না থাকে। আমরা চাই সেই অশনি সংকেতগুলো দূর হয়ে যাক, ভালো অবস্থা চলে আসুক। আগুন ভাই, এই যে মানিক ভাই একটা গান তৎক্ষণাৎ গেয়ে শোনালো, আপনারই গান, আপনি করেছেন তার গান, কিন্তু এখন এই মুহূর্তে তার কণ্ঠে আমরা শুনলাম। তো কণ্ঠশিল্পী হিসেবে যদি আমি বলি যে মানিক ভাইকে আপনার কতটুকু ভালো লাগে বা ভালো লাগার জায়গাটুকু আমাদের সাথে একটু শেয়ার করুন। কণ্ঠশিল্পী হিসেবে? ইয়েস। না, হি ইজ a nice person, he sings so well. মাঝে মাঝে কিছু গান আমার থেকেও ভালো গায়। ওকে, এটার প্রথম রিজনটা হচ্ছে যে ও লিখতে জানে। আগুন ভাই হয়তো বাড়িয়ে বলছে। না, আমি বাড়িয়ে বলছি না, আমার গুরু, আমি বাড়িয়ে বলছি না। আমি যে গানগুলো লিখি আল্লাহর রহমতে গানগুলো খুব খারাপ হয় না, বিকজ আমি পড়ি, রবীন্দ্রনাথ পড়ি, নজরুল পড়ি, সুকান্ত পড়ি, কিটস পড়ি, শেলি পড়ি, বাইরন পড়ি, মিল্টন পড়ি, বহু কিছু পড়ি, এবং এগুলি আমার আব্বা গিলিয়েছে আমাকে ছোটবেলায়। সেই জিনিসগুলো ওর অসম্ভব পড়াশোনার তৃষ্ণা, তো ও ভালো গাবে না তো গাবে কে? এক্স্যাক্টলি। খুব সুন্দর একটা কথা কিন্তু এই মুহূর্তে আমি জানতে পারলাম ফর দিস কমপ্লিমেন্ট। আচ্ছা, আগুন ভাইয়ের একটা গল্প আপনি শুনে নেন। আমরা গল্পটা শুনতে চাই। আগুন নামে একটা গল্প আছে। আগুন ভাইয়ের গল্পটা আগুন ভাই বললে মজা হবে। না, আপনি বললে মজা হবে। না, তাহলে আগুন ভাই বলুন। না, ওটা আফটার। আচ্ছা, দুজন মিলেই শুনবো। বল, আচ্ছা তুই শুরু কর। আচ্ছা, আগুন ভাই কুষ্টিয়ায় একটা প্রোগ্রামে গেছেন। হ্যাঁ। তো সেখানে ব্যাপক প্রচার হয়েছে যে আগুন আসছে। তো যখন স্টেজ পারফর্ম করবেন, তো তখন কুষ্টিয়ায় ওই এলাকাটাতে ছড়িয়ে গেছে যে এখানে আগুন লাগছে। হ্যাঁ, আগুন লাগছে, প্রচন্ড আগুন লাগছে, ব্যাপক মানুষ জড়ো হয়ে গেছে। আচ্ছা, তো ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে। ও মাই গড, ফায়ার ব্রিগেড ওয়াজ देयर। ফায়ার ব্রিগেড চলে আসছে, পুলিশের কর্মকর্তারা আসছে যে কি ব্যাপার, আগুন লাগছে, এত বড় বিশাল আগুন লাগে, সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, ডিসি অফিসের লোকজন এসে দেখে যে এই আগুন, সেই আগুন নিভলো হচ্ছে আগুন ভাইয়ের সুরেলা কণ্ঠে, রাইট? আসলে প্রিটি ইন্টারেস্টিং একটা গল্প। এরকম মানে গল্প বা এরকম ঘটনা এর আগে কি কখনো কোথাও আপনার সম্মুখীন হতে হয়েছে? আমার খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে টরন্টোতে। আমরা ব্লাফার্স পার্ক বলে একটা জায়গা আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। অটোমে তোর এইরকম কালার চেঞ্জ করে, ওদের তো মানে ওদের উপরে তো আল্লাহর একটা রহমত আছে। ঋতুতে কালার চেঞ্জ হয়, ঋতুতে পাতা চেঞ্জ হতে থাকে। পাতা চেঞ্জ হওয়া মানে সিনারিও বদলানো। ওদের উপরে আল্লাহর এই রহমতটা আছে। কেন বললাম? যে ওদের দেশে মানুষ তো আর গ্লাস খুলে ময়লাটা ফেলা দেয় না, মানে সভ্য মানুষ। আচ্ছা, তো ওই পার্কে একটা ছোট্ট মেয়ে, she was about 9 or 10, ওর মাকে নিয়ে এসে আমার সামনে বলেছে যে আমি আপনার সাথে একটু কথা বলবো। আমি বলছি বলো আম্মু। মানে বাংলায় বলছিল? হ্যাঁ, বাঙালি। বলো আম্মু বলে এরকম করে উঠছে, মানে কেঁদে দিচ্ছে বাচ্চাটা, 9-10 বছরের বাচ্চারে। এবং ওর মা বলছে যে এই ভাইয়া, আমি ও দেখে বলেছে ওই ছেলেটা আমি চিনি। তখন মা বলেছে এটা হচ্ছে ওই যে ছাদে বসে গান গায় তার ছেলে। মানে 9 বছরের বাচ্চাও জীবন থেকে নেওয়া দেখছে। বলছে এ হচ্ছে ছাদে বসে যে গান গায় তার ছেলে। কত ডিপ ব্যাপারটা। টরন্টোর মধ্যে শ্রদ্ধেয় খান তাকে সেই 9 বছরের বাচ্চা চেনে। এটা কত ভালো একটা সাইন। এবং এটা শুনে আপনিও নিশ্চয়ই অনেক ইমোশনাল হয়ে গেছেন। স্বাভাবিক, মানে বিনা বেগে বজ্রপাতের মতো একটা অবস্থা করেছে যে 9 বছরের একটা ছেলে মেয়ে বলে যে উনি যে ছাদে বসে গান গায় তার ছেলে। খুবই অদ্ভুত এবং খুবই টাচি একটা ঘটনা, যে আমি আসলে এটা শুনতে পাবো বা আমি নিজে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আপনার জন্য তো ডেফিনেটলি এটা অনেক বড় ইমোশনাল। আসলে তাই। এবং আমাদের অনুষ্ঠানটাই এরকম যে আমরা অনেক ঘটনা, অনেক কিছু যেগুলো দর্শক জানে না, সেই দর্শককে জানানোর জন্যই আমাদের এই আয়োজন। মানিক ভাই, একটু আগে আগুন ভাইয়ের গান নিয়ে কথা হলো, আপনি শুনিয়েও দিয়েছেন আমাদের সেই গান মেঘ না চাইতে বৃষ্টির মতো ব্যাপারটা। এবার জানতে চাই যে আপনি তো গান করছেনই, নতুন গান লাস্ট কবে করেছেন? না, এই তো ঈদ উপলক্ষে একটা গান করেছি। ওকে, নতুন গান চলমান,
আর এখন তো সবাই সিঙ্গেল বের করছেন, হ্যাঁ রাইট, আগুন ভাইয়েরও কিছু কাজ চলছে। তো এইভাবে এখন শিল্পীরা কিন্তু পুরো অ্যালবাম করছেন না, তারা একটা করে গান করছেন, ভিডিও করছেন এবং সেগুলো ইউটিউবে দিচ্ছেন। ইউটিউবে ভিউ হচ্ছে, সেখান থেকে আয় হচ্ছে, ওয়েলকাম টিউন, রিংটোন, এগুলো থেকে আয় হচ্ছে। তো এখনকার একটা বিষয় হলো যে ভালো দিক আছে, মন্দ দিক আছে। একটা হলো হঠাৎ করে দেখা যাচ্ছে যে এমন কিছু গান ভাইরাল হয়ে যাচ্ছে যেগুলো হচ্ছে হ্যাঁ প্রত্যাশিত না, আবার অনেক ভালো কিছু সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো এই জন্য শিল্পীকে প্রচেষ্টা চালাতে হবে, চালিয়ে যেতেই হবে, চালিয়ে যেতে হবে। এটা একটা লড়াই। এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে ছিল, যেহেতু আপনারা দুজনই গানের সাথেই রিলেটেড। আমি জানতে চাচ্ছিলাম যে একটা সময় ছিল যখন ক্যাসেট, সিডি সবকিছু এভাবেই আমরা গান পেয়ে আসছি, কিন্তু অনেকটা সময় ধরে এটা তো নেই এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলে আসছে, বাংলাদেশেও সেটা চলছে, অনলাইন ভিত্তিক হচ্ছে মিউজিক যেটা রিলিজ আপনি একটু আগে বললেন। তো সেটাতে কতগুলো কোম্পানি সেটাকে ড্রাইভ করার চেষ্টা করছে। তো এই অবস্থায় আপনারা কতটুকু স্যাটিসফাইড বা আনস্যাটিসফাইড অ্যাকচুয়ালি আমি জানতে চাই। এটা হচ্ছে দুটো দিক, এখানেও দুটো দিক। একটা হলো যে ওই সময়ে আগুন ভাইদের যে সময়, মানে 90 দশক থেকে আগুন ভাই শুরু করলেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে, ব্লাস্টিং হিট যাকে বলে বাংলাদেশের সিনেমার গানে, সেটা হলো আগুন ভাইয়ের কণ্ঠ ছড়িয়ে গেল। এবং আগুন ভাই আরেকটা সৌভাগ্যের স্পর্শ পেয়েছিলেন যে রুনা আপার সঙ্গে গাইলেন। এটা একটা বিউটিফুল কম্বিনেশন হয়ে গেল ফিল্মে, এবং এটা নিশ্চয়ই আগুন ভাইয়েরও একটা স্বর্ণালী স্মৃতি যে রুনা আপার সঙ্গে গান গাওয়া। তো সেটা করলেন। ওই সময়ে অ্যালবামের যে ধরনের কদর ছিল, উৎসবে, যে কোনো উৎসবে, ঈদ, বৈশাখে, মানুষ অ্যালবামের জন্য ছুটে যেত দোকানগুলোতে, এবং ব্যাপক আকারে গ্রামে, মহল্লা, পাড়ায় এবং শহরের বিভিন্ন দোকানে কিন্তু বাজত। সেই মজাটা, সেই আনন্দটা এখন নেই। এখন হয়তো আমি হেডফোন লাগিয়ে আগুন ভাইয়ের গান শুনছি ইউটিউবে, মানে আমি ফিলিংসটা আমি নিচ্ছি, মজাটা এককভাবে। রাস্তাঘাটে ওইভাবে গান শোনা যায় না, বাজে না, কারণ এখন সবাই একদম হাতের মুঠোয় পেয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তবে ট্রান্সপারেন্ট বলে যে কথাটা আছে, স্বচ্ছতা, সেটা অনেক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে। মানে আমি যদি মনে করি যে আমার গান আমার টোটাল ওনারশিপে থাকবে, সত্যের মধ্যে, তাহলে কেউ নিতে পারবে না। আমি এটার জন্য কোর্টে যেতে পারবো, বাংলাদেশ না হলে আমি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবো। সুতরাং এই সত্যটা প্রতিষ্ঠিত হচ্ছে। তো প্রযুক্তির এই পরিবর্তনকে তো মেনে নিতেই হবে, উপায় নেই, অবশ্যই উপায় নেই। সো এটা আমি বলবো যে এটা পজিটিভ দিক, অবশ্যই সেটাকে পজিটিভ ওয়েতে আমরা ইউজ করব বা ইউটিলাইজ করব, সেটা আমাদের ব্যাপার। ওকে, গানের কথা তো হলো, এবার আমি আরেকটা জিনিস জানতে চাই আগুন ভাই, আমরা কিন্তু আপনাকে অভিনয়ও পেয়েছি, খুব চমৎকার চমৎকার অভিনয় আমরা পেয়েছি আপনার কাছে। কিছু কিছু আমার কাজ হয়েছে যেগুলো আমি এনজয় করেছি, যেরকম রঙের মানুষ, হ্যাঁ সবাই মনে রেখেছে, দারুণ জনপ্রিয়, দারুণ জনপ্রিয়। মানে একটা শেষ কবে নাটক করেছিলেন আপনি? আমি তো প্রায় এটা আমার কাজের পর্যায়ে পড়ে এখন। রঙের মানুষে যখন আমরা কাজ করলাম, সেটা করার পরে যথার্থ ওই বউ বলেছে এটা করে অভিনয় হইলো নাকি, কিন্তু দর্শকদের থেকে যা সাড়া পাওয়া গেল, ম্যাসিভ। একটা নতুন ভাষাকে, কুষ্টিয়ার ভাষা, এই ভাষাটাকে ইনপুট দেওয়া হলো মিডিয়ায়, এবং এই সাথে সাথে একটি কুষ্টিয়ার ভাষাই 1000 ভাষা হয়ে গেল, জগা খিচুড়ি, যে জিনিসটা এখন ধ্বংসের একটা মূল কারণ। টিভি খুললেই খাতিছো, গিয়েছো, এটা হতে পারে, এটা ওয়ান্স ইন আ ওয়াইল হইতে পারে, বুঝিস নাই? 10টা নাটক এরকম হতেই পারে 1000 নাটকের মধ্যে, কিন্তু 1000 নাটকের মধ্যে 999টাই যদি খাইছো, করতাছি, যাইতাছি, কি কয় না কয় আমি বুঝিও না, তো দিস ইজ নট আ গুড সাইন। মানে আমাদের শুদ্ধ বাংলার বিকৃতি ওইখান থেকে শুরু হয়, ওই জনপ্রিয়তার ধাক্কায় নাটকের পরিচালকরা তখন এটাকে নাগরিক ভাষা অনেকে বলে, জনপ্রিয়তায় নিয়ে যাওয়াটা ব্যাপারটা না, তবে ওইটা জনপ্রিয় না, ব্যাপারটা হচ্ছে যে স্রোতের গা ভাসানো। হ্যাঁ, মানে তুই যে একটা কোনো কিছু করতে গেলে স্রোতের বিপরীতে চলার একটা টেন্ডেন্সি, সেটা থাকে না। আমাদের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাছ কি? ইলিশ মাছ, কিন্তু সারা জীবন স্রোতের বিপরীতে চলে, রাইট অর রং? অবশ্যই, সে স্রোতের দিকে যদি যায়, ইট উইল ডাই। এটা নিয়ম নাই। এই কথাটার কিন্তু অনেক গভীর একটা মর্মার্থ আছে। শুধু আপনি যে প্রসঙ্গটা টানলেন সেখানেই না, সব ক্ষেত্রে আমাদের পুরো কালচার, আমাদের পুরো
কৃষ্টি আমি বলবো। এই সুন্দর এই কথাটার মধ্য দিয়েই কিন্তু অনেক কিছুকে ডিফাইন করা যায়। কারা কারা বুঝলো, আমার তো মনে হয় আদৌ বুঝেই নাই কেউ। উই হোপ বুঝবে, রাইট, এক্স্যাক্টলি। আমরা অনেক কথা বলেছি এসব নিয়ে, আমরা চাই রাইট মেসেজটা রাইট মানুষদের কাছে পৌঁছাতে। এবং মানিক ভাই, এবার আসি যে আগুন ভাইয়ের সাথে আপনার যে পার্সোনাল রিলেশন খুব সুন্দর, খুব চমৎকার আমরা দেখতে পাচ্ছি। তো আগুন ভাই হোক আর যে কোনো শিল্পীই হোক, আপনি যখন ইন্টারভিউ নিতে যান, আপনি নিজেও তো একজন শিল্পী, সেই ইন্টারভিউ নেওয়ার সময় আপনার কেমন লাগে যে একজন শিল্পী আর একজন শিল্পী ইন্টারভিউটা নিচ্ছে? আমি যে কারোই হোক ইন্টারভিউ নিতে গেলে আগে তার সম্পর্কে পড়াশোনা করি, রাইট? কারণ পড়াশোনা না করলে বিপত্তি ঘটে, না জানলে অনেক কিছু অজানা থেকে যায়। এখন ধরুন আমি মাইকেল জ্যাকসন বা জাস্টিন বিবারের ইন্টারভিউ করবো, ধরেন তার সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে হবে না? কখনোই। আমাদের একটা টেলিভিশন রিপোর্টার বা পত্রিকার একটা গল্প বলি, এক সাংবাদিকের, তিনি একজন ব্যক্তি সম্পর্কে কোনো কিছু জানেন না, বাংলাদেশের বড় একজন কবি, তিনি তার সম্পর্কে কিচ্ছু জানেন না, কিন্তু অফিস থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তাকে ইন্টারভিউ করতে হবে। তো তিনি গেলেন, মানে ওই রিপোর্টার সেখানে গেল, ওই বিখ্যাত কবিও প্রস্তুতি নিলেন, ড্রয়িং রুমে তাকে বসতে বললেন, তারপর ইন্টারভিউ শুরু হলো। রিপোর্টারের সাংবাদিকের প্রথম প্রশ্নই হচ্ছে যে, স্যার আপনি কি যেন করেন? কখনোই কাম্য না এটা। আসলে একটু আগে আগুন ভাই বলছিলেন যে আপনি প্রচুর পড়াশোনা করেন, এবং আগুন ভাই নিজেও বলছিলেন যে ছোটবেলায় তার বাবা তাকে শিখিয়েছেন পড়াশোনা করাটা, এবং সেটা এখনো কন্টিনিউ করেন উনি। তো আসলে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট। আগুন ভাই কি বলবেন? অবশ্যই পড়াশোনা। নেপোলিয়ন সেড, গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। রাইট। এর থেকে বড় আর কি কথা হইতে পারে রে ভাই? ধরুন আমি আগুন ভাইয়ের একটা ইন্টারভিউ করব, আমি হঠাৎ করে বললাম, আগুন ভাই আপনি ঘেটুপুত্র কমলায় যে কাজটি করেছেন অসাধারণ, এখানে এই দৃশ্যটি অসাধারণ লেগেছে, তখন আগুন ভাইয়ের মনের মধ্যে তো একটা ভালো লাগা কাজ করবে। এই ছেলে ঘেটুপুত্র কমলা দেখেছে, মানে ও আমার ক্যারেক্টারটাকে দেখেছে বা বিশ্লেষণ করেছে খুব সুন্দর করে, তখন তো উনি ঝাঁপি খুলে দিবেন, রাইট? আর কি বলো বলো বলো, প্রশ্ন করো, তাই না? তো দুজনের মধ্যে এই যে ভালোবাসাবাসি এবং এই যে এত সুন্দর একটা সম্পর্ক, যদি বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে একজন সাংবাদিকের সাথে একজন শুধু কণ্ঠশিল্পী না, সেলিব্রিটির যে রিলেশনটা এত মধুর কি সচরাচর হয় বা থাকে? এইটার উত্তর আমি দিব। হ্যাঁ অবশ্যই, বিকজ এটা সাংবাদিক, আলাদা গ্রুপ, আলাদা শ্রেণী করে ভাগ করে দিলাম। প্রশ্নটাই আমি আলাদা করেছি। না আমি বলছি এরা সাংবাদিক, এরা আলাদা গ্রুপ, আমি আলাদা গ্রুপ, আলাদা। কিন্তু আমার এই 26 বছরের ক্যারিয়ারে অন্তত 200 সাংবাদিক, মানে এই গ্রুপের 200 সাংবাদিক কোনো একটা অঘটন কোথাও ঘটিয়েছি আমি, সাথে সাথে ফোন করে বলছে যে আগুন ভাই এই করছেন নাকি? হ্যাঁ করছি। এটা নিয়ে কেউ কোনো কথা বললে আপনি কথাই দেবেন না। এরা আমাকে এতই ভালোবাসে, এরা আমাকে এতই ভালোবাসে। দ্যাটস গ্রেট। এরা তো হওয়ার কথা একটা ইয়েলো কালি ধরার কথা, তখন ইয়েলো কালি আমরা যেটা বলি, জীবনেও আজ পর্যন্ত আমি অভাগা, এই প্রশ্নটা আমাকে করতেই হলো না, জীবন দিয়ে রেখেছে। যে ইয়েলো জার্নালিজম যে একটা কথা আছে, সেটা গালাগালিও খায়, কিন্তু আবার গালাগালিও খায়, পরের দিন দেখে যে আগুন ভাই আবার বুকে টেনে নিছে। আসলে এটা খুবই সুইট রিলেশনশিপ। আমি বলবো যে বাংলাদেশে এটা আমরা খুব সুন্দরভাবে দেখি, একজন সাংবাদিকের সাথে একজন সেলিব্রিটির সম্পর্কটা খুব কম, খুব রেয়ার। আরেকটু আমি অ্যাড করে দিই, এটা হচ্ছে কি, একটা মানুষ যেরকম সে ঠিক ওই জিনিসটাই পাবে ফেরত। এটা খুব সুন্দর। এটার আরেকটা কারণ হচ্ছে আগুন ভাইয়ের ক্ষেত্রে, যে আগুন ভাই কিন্তু খুব সহজ সরল, এবং আগুন ভাই স্ট্রেট ফরওয়ার্ড, মন খোলা মানুষ। আগুন ভাই আমাকে গালিও দিয়েছে, আমি জানি যে আগুন ভাই সকালে আবার আমাকে ফোন দেবে, কোনো কারণে হয়তো ওই সময় উনি একটু অন্য মনস্ক ছিলেন, বা ওনার কাছে মনে হয়েছে যে মানিক এটা তো সঠিক না, আপনি আমাকে একদিন ফোন করে মানিক তোরে আমি গুলি করে মেলে ফেলবো। আমি বললাম যে ভাই আমি দেখছি বিষয়টা, গুলি করার দরকার নেই। পরের দিন সকালে আগুন ভাই আবার ফোন দিয়েছে, কিরে তুই কোথায়? তো এখন বিষয় হলো কি, আগুন ভাই একদম স্বচ্ছ মানুষ, খোলামেলা, কোনো জটিলতা নেই যে এই ছেলেটা মানিক আমার সাথে এটা করলো, কথা দিয়ে কথা রাখলো না, ওকে আমি শায়েস্তা করবো, এইরকম কোনো ভাব নেই। তো বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে, অধিকাংশ সেলিব্রিটি কি অনেক নাকুচু হয়ে থাকে, কাজের প্রয়োজনে শুধু সাংবাদিককে ডাকে, কিন্তু আগুন ভাইয়ের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। সেটা হলো যে আগুন ভাই মানে কাজ থাকলেই যে ডাকবে, কাজ না থাকলে ডাকবে না,
মানে যোগাযোগ থাকবে না এরকম না। আমার মনে হয় এমন কোনো সাংবাদিক বা শিল্পী নেই নতুন প্রজন্মের যারা আগুন ভাইয়ের কাছে কোনো কিছু চেয়ে পায়নি। আগুন ভাই বলেছে যে ঠিক আছে এটা এইভাবে কর, আচ্ছা ওইখানে 2 টাকা লাগবে, 2 টাকা দিতে পারবি, পারবি না ঠিক আছে 1 টাকা দিস, স্ট্রেট ফরওয়ার্ড। যে কারণে সম্পর্কটা কি সুন্দরভাবে প্রফেশনালি থেকেছে। আপনাদের তো সম্পর্কটা শুরু থেকেই বুঝতে পারছি যে খুব সুন্দর, কিন্তু 10 বছর না আরো আগে 11 বছর আগের কথা বললেন দুজনের সম্পর্ক রিলেশনশিপ শুরু, কিন্তু যদি বলি যে একদম গভীরে যাওয়ার যে ব্যাপারটা দুজনের মধ্যে, এটার জন্য মানে ক্লিক হিসেবে কোন ফ্যাক্টরটা কাজ করেছে? আপনারা দুজনই শিল্পী সেটা, নাকি আপনাদের মনের বন্ডিংটা অনেক স্ট্রং? মনের মিল হয়েছে, মনের মিল হয়েছে, আর কিছু হয়নি, মনের মিল। মানে আগুন ভাই আমাকে একটা কথা বললেন, ধরেন যে মানিক এটা করতে হবে, আমি কিন্তু সিরিয়াসলি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাস 3-2 আগে বোধহয় আগুন ভাই বলেছেন মানিক এটা করবি, আমি ওটাকে সর্বোচ্চ সিরিয়াসলি নিয়েছি, কারণ আমি ভেবেছি যে না করতে হবে। আগুন ভাই বলেছেন মানে সবসময় তো উনি বলবেন না, বলেছেন মানে করতে হবে। তো এই যে তাড়না, আমি আবার একটা কথা বললে আগুন ভাই না করবে না, যে না মানিক করে দেব, বুঝি আগে বুঝি, আগে বুঝি। মানিক যখন বলেছে তার মানে একটু সিরিয়াসলি বোঝা উচিত। আস্থার ব্যাপারটা অনেক 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 গভীরে, বুঝতেই পারছি। এবার গান নিয়ে কথা হলো, গান শুনলাম। আগুন ভাই আপনার কাছে কি খালি কণ্ঠে 2 লাইন শুনতে পারবো আজকে? নতুন কোনো গান? নতুন কোনো গান বা পুরাতন গানও হতে পারে। এটা একটা ডুয়েট গান। ডুয়েট গান, তাহলে মানিক ভাই এতে না, মানিক ভাই তোর মেয়ে না ভাইয়া, তো ছেলে। আমি সেই দৃষ্টতা করব না, তো আপনাকে গাইতে হবে। গানটা এরকম: মনের দরজা খুলে আমার ঢুকাইয়া নিও, তোমার মনের জেলে গো বন্ধু, প্রেম যমুনার কূলে। মে বলে মনের দরজা খুলে তোমার ঢুকাইয়া নিলাম, আমার প্রেমের জেলে গো বন্ধু, মন যমুনার কূলে, ও মনের দরজা খুলে। বাহ, ফিল্মের গান নিশ্চয়ই। এখনো জানি না কোথায়, 4 লাইন লিখছি, মানে একদম নিউ, 4 লাইন লেখা হয়েছে, একদম নতুন গান। যে গানটা আমি বলবো যে মাতৃগর্ভ থেকে এখনো বের হয়, এটা কিন্তু এরকম একটা গান অন্য কোনো চ্যানেলে আমি গাইনি। রাইট, এজন্যই তো বললাম উই আর সো লাকি যে এই গানটা আমরা শুনতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ আগুন ভাই। থ্যাংক ইউ। এবং দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই, খুব ভালো লাগলো আড্ডা দিতে পেরে আপনাদের দুজনের সাথে, এন্ড থ্যাঙ্কস আ লট আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে ইন্টারভিউ করলেন আমাদের। আর এনটিভিকেও ধন্যবাদ, কারণ তারা চমৎকার কিছু অনুষ্ঠান করে শিল্পীদের প্রমোট করছে, এবং এনটিভি সত্যিকার অর্থেই নাইস টিভি। নাইস টিভি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রঙিন পাতা থেকে। তবে শ্রাবণ্য কথা দিচ্ছে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব আপনাদের প্রিয় দুজন মানুষকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের অনুষ্ঠান এই রঙিন পাতা দেখতে হলে আপনারা www.ntvbd.com এ ঢুকতে পারেন, অথবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আপনারা যে কোনো খবরের আপডেট বা এনটিভি নিউজের আপডেট, অনুষ্ঠানের আপডেট জানতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।